প্রথমে ল অ্যান্ড অর্ডার আনো, যাতে এক্সটর্শন র্যাকেট যেটা তৃণমূল চালায়, এটা একটা এক্সটর্শন র্যাকেট, সেটা বন্ধ করে দাও। পশ্চিমবঙ্গে যে এই বিরাট ডেট তৈরি করে বসে আছে, এটা একটা সমস্যা, এটা অ্যাড্রেস করতে হবে। মানে খুব বড় সমস্যা এটা, কারণ পশ্চিমবঙ্গে এখন ওয়ান অফ দ্য বিগেস্ট, পাঞ্জাব, তামিলনাড়ু এদের সঙ্গে মিলিয়ে, বাট তামিলনাড়ু তো গ্রো করছে, আমরা করছি না। ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি রামকৃষ্ণ সিনহা আপনাদের সঙ্গে, আর আপনাদের সঙ্গে যার আলাপ করাবো স্কুল অফ ইকোনমি লন্ডনের, সেখানকার তিনি একজন অধ্যাপক মানুষ ছিলেন, অধ্যাপনা করতেন, কিন্তু ভারতের সঙ্গে তার সম্পর্ক কখনো কোনো দিন ছিন্ন হয়নি। হয়তো বিদেশে থাকলেও প্রতিটা মুহূর্তে ভারতের প্রাণভোমরাকে তিনি চিনতে শিখেছেন। তার কারণ তার পরিবার, তার পরিবারের যে শিকড়, তার নাম শুনলে আপনারাও অবাক হবেন, দীনেশচন্দ্র সেন। সেই মানুষের পরিবারের যিনি মানুষ, তিনি এখনও পর্যন্ত কলকাতায় ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সকে একান্ত সাক্ষাৎকারে জানাবেন। আমি তাকে প্রশ্ন করব। স্যার প্রণাম আপনাকে। স্যার, সবার আগে জিজ্ঞাসা করি যে এই বাংলায় নতুন প্রজন্ম, তাদের জন্য আলোর দিশা আছে কি? সেটা তো আমাদের বিশ্বাস করতেই হবে। ইলেকশনও আসছে খুব শিগগিরই, এবং কী বলবো, এদের তোমরা সব গিয়ে ভোট দাও, নতুন একটা পার্টি বিজেপি যাতে পাওয়ারে আসে, এবং তারপর অনেক কিছু সম্ভব। কঠিন পথ, ইট বি ভেরি ডিফিকাল্ট। মানে আমি তো বলছিলাম, যার সঙ্গে কথাবার্তা হচ্ছিল, কম করে তোমাদের 10 বছর লাগবে রিভার্স কী হয়েছে। শুধু অর্থনৈতিক না, আমার তো মনে সবচেয়ে বড় পশ্চিমবঙ্গের ক্ষতি হয়েছে, আমাদের কালচারাল সিভিলাইজেশন আইডেন্টিটি প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। যারা রিপোজিটরি ছিল বলতে পারেন, তাদের এখানে তাড়িয়ে দেওয়া হয়েছে, সারা তো এখানে শহরে আর নেই। তো এটা আবার নতুন করে শুরু করতে হবে, এবং আমার তো মনে হয় সম্ভব। তার আগে বিজেপিকে পাওয়ারে আসতে হবে, এবং ভালো মুখ্যমন্ত্রী চাই, এবং কাজ করতে হবে, এবং আমাদের শত্রুরা সমানে লেগে থাকবে আমাদের বিরুদ্ধে। কারণ এখানে তো একটা অ্যান্টি ন্যাশনাল পপুলেশন আছে, যারা বাবরি মসজিদে বিশ্বাস করে, পশ্চিমবঙ্গকে বিশ্বাস, তারা মহাপ্রভু শ্রী চৈতন্যের ভক্ত নয়, স্বামী বিবেকানন্দের ভক্ত নয়, বঙ্কিম, রবি ঠাকুর, যারা আমাদের মানে হিস্টোরিক অ্যাসেটস, এদের তো কোনো চিন্তাই করে না এদের। তো এটা এদের জন্য আমাদের চিন্তা করতে হবে। We have to believe that this civilization, which actually to me is, বাঁচিয়ে রেখেছিলেন মহাপ্রভু চৈতন্য, বাঁচিয়ে রেখেছিলেন, তারপরে অনেক এগিয়ে আনা হয়েছে 1920 সেঞ্চুরিতে। স্যার, একটা অন্য কথা জিজ্ঞাসা করি। আপনি যেহেতু দীর্ঘদিন অর্থনীতির সঙ্গে আপনার একটা সম্পর্ক ছিলই বা আছে এখনও অবধি, আমাদের দেশের অর্থনীতি একরকমভাবে চলছে, এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বাণিজ্যের যে ছবি, সেটা দেখে কি আপনি খুব খুশি? পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ। আর যে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট হচ্ছে, এটা ডেভেলপমেন্ট নয়, এটা রিয়েল ডেভেলপমেন্ট নয়। ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট বিকজ অফ সাপ্লাই সাইডের একটা ইম্প্যাক্ট হয়, কিন্তু দিস ইজ নট রিয়েল ডেভেলপমেন্ট। ইউ নিড সাস্টেনেবল লং টার্ম ইকোনমিক অ্যাক্টিভিটি। পার্টিকুলারলি এখন এই নিয়ে চিন্তা হচ্ছে যে ইকোনমিক অ্যাক্টিভিটি ইজ ভ্যালু অ্যাডেড। অ্যাসেম্বলি করলে চলবে না, ভ্যালু অ্যাডেড মানে সত্যি মানে লোকালি করছে। দেখো, আমি একটা খালি উদাহরণ দেব, যে পোল্যান্ড কমিউনিজম থেকে বেরিয়ে এসে 15 বছরের মধ্যে ইকোনমিকে একদম শুধরে দিয়েছে। পোল্যান্ডটা এখন এত আগে বেরিয়েছে যে মনে হচ্ছে ইংল্যান্ডের থেকে বেশি পার ক্যাপিটা ইনকাম হয়ে যাবে। তো আমাদের পশ্চিমবঙ্গের স্কিলের কিন্তু অভাব না, অনেকে বাইরে আসে, কিছু কিছু ফিরে আসবে। যেটা নীতিশ কুমার বলতো যে সবচেয়ে বড় আমার অ্যাচিভমেন্ট হচ্ছে ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার। প্রথমে ল অ্যান্ড অর্ডার আনো, যাতে এক্সটর্শন র্যাকেট যেটা তৃণমূল চালায়, এটা একটা এক্সটর্শন র্যাকেট, হ্যাঁ, সেটা বন্ধ করে দাও। তারপর একটু থাকার পরিস্থিতি একটুখানি শুধরাও,
রাস্তাঘাট একটুখানি যারা সত্যিকারই গুণী জ্ঞানী তাদের তো একটু থাকার ভদ্র জায়গা থাকা দেওয়া হয়, একটু থাকা উচিত। এবং আমাদের কালচারাল লাইফ খুব রিচ এখনও। দেখো হাউ মেনি অফ দ্য প্যান ইন্ডিয়ান গায়ক গায়িকারা সব বাঙালি, হাউ মেনি অফ দ্য উইন সারেগামা, কেন আমাদের এসব আছে, আমাদের রক্তের মধ্যে আছে। এবং যদি আবার নতুন করে এরা বিবেকানন্দ পড়তে শুরু করে, রবি ঠাকুর পড়তে শুরু করে, বঙ্কিম পড়তে শুরু করে, শরৎচন্দ্র, এবং কত আমাদের কবি যে জীবনানন্দ বলো আর বিষ্ণুদেব বলো, কি নেই, আবার শুরু করো। ডিএল রায়ের কবিতা শুনছিলাম সেদিনকে, রক্ত গরম করে দেয় ওর কবিতা শুনে। আর একটা নতুন গড়ে তুলে যা হারিয়েছি এটা ফিরে আসবে, আবার সময় লাগবে, ফিরে আসবে। কেননা আমি দেখি অনেকে আছে, তাদের ক্ষমতা আছে, তাদের সুযোগ দিতে হবে এবং তাদের এনকারেজমেন্ট দিতে হবে। একটা প্রশ্ন বারবার ওঠে, গত ৩৫ বছর, এই সরকার আসার আগের যে ৩৫ বছর, সেই সময় আমাদের বাংলার একটা কালচারাল এনহ্যান্সমেন্ট হয়েছিল। তখন যারা বামপন্থীরা তারা ক্ষমতায় ছিলেন, তারপরে যারা ক্ষমতায় এলেন সেই কালচার নাকি ভেঙে দেওয়া হলো। কিন্তু আদতে ভারতীয় যে শিকড়, সেই শিকড়কে তো গত ৫০ বছরেরও বেশি সময় আমরা ভুলে থেকেছি, ভুলে যাচ্ছি। এটার জন্যে কষ্ট তো হয়। আপনি ৫৫ বছর বিদেশে রয়েছেন কিন্তু ভারতকে ভোলেননি। দেখো আমাদের এই পশ্চিমবঙ্গের যে দুরবস্থাটা, এটা কিন্তু গোজ ব্যাক অনেক দিন আগে। এটা আমি বলছি 20th সেঞ্চুরির শুরু থেকেই। 1913 সালে যখন ক্যাপিটাল চলে গেল, এই পুরো ক্লাসটা ধ্বংস হয়ে গেল। কিন্তু আমার মতে বাঙালিদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে পার্টিশন হওয়াতে। আমাদের এন্টায়ার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অফ যে একটা ছিল, ঢাকা, এইসব জায়গায় অনেক বড় বড় কবি লেখক এরা তো সব পূর্ববঙ্গের। দে কেম ফ্রম অ্যাক্রস দ্য বর্ডার। রবি ঠাকুর ওখানে ছিলেন, দীনেশ সেনও ওখানে ছিলেন। তো এইটা একটা ধ্বংস হয়ে গেল। আর তারপরে এরা অনেকে ছিল অবস্থাপন্ন পরিবারের, সেটা যত খারাপ হতে চলল, তো তারা অন্য সব চাকরির সম্ভাবনা খুঁজল, এইসব লেখাপড়া ছেড়ে দিল। কারণ একটা লেজার ক্লাস না থাকলে কাজ হয় না। রবি ঠাকুর লেজার ক্লাসের মেম্বার ছিলেন। তো এটা খালি ইগ্যালিটেরিয়ান বললে খাটে না, এটা একটা কমপ্লিকেটেড একটা ব্যাপার, যেটা কিছু সহ্য করতে হবে। যে কেউ লোকেরা সাহিত্যিক লেখক কিছু প্রিভিলেজ পাবে, কিন্তু ইকোনমিটা প্রথমে আগে শুধরাতে হবে। ইট ইজ পসিবল। কত বড় বড় ইকোনমিস্ট সব বাঙালি বিদেশে কাজ করছে না। সো বাট ল অ্যান্ড অর্ডার সবচেয়ে বড় ব্যাপার। ল অ্যান্ড অর্ডার আনো, শহরটাকে একটু শুধরে দাও। আর আমাদের এই পশ্চিমবঙ্গে যে এই বিরাট ডেট তৈরি করে বসে আছে, এটা একটা সমস্যা। এটা অ্যাড্রেস করতে হবে। খুব বড় সমস্যা এটা, কারণ পশ্চিমবঙ্গে এখন ওয়ান অফ দ্য বিগেস্ট, পাঞ্জাব, তামিলনাড়ু এদের সঙ্গে মিলিয়ে। বাট তামিলনাড়ু তো গ্রো করছে, আমরা করছি না। অ্যান্ড সম্ভব, ডিফিকাল্ট বাট পসিবল। ল্যান্ড রিফর্মেশনের কথা বলেন যারা বামপন্থীরা ছিলেন, তারা নাকি এখানে বিরাট বড় বিপ্লব তৈরি করে দিয়েছিলেন ল্যান্ড রিফর্মেশন করে। তার ফলাফল কিছু জনজাতি গোষ্ঠী, উপজাতি গোষ্ঠী আজও পর্যন্ত তারা স্বীকৃতি পায়নি। সেই প্রশ্ন বারবার তাদেরকে আঘাত দেয়। রাজবংশীরা বারবার সেই ডিম্যান্ড তুলছে এখনও পর্যন্ত। এই ধরনের সমস্যাগুলো কিন্তু থেকেই গিয়েছে। এটা কিন্তু একটা অন্য রকমের সমস্যা। এটা ডেফিনিশনাল প্রবলেম হয়ে যাচ্ছে। যদি বলো এদের ল্যান্ড রিফর্ম, জ্যোতি বসু খুব বলতেন, বিদেশি যখন আসতেন সমানে এই একই কথা বলতেন, উই গেভ দেম সাম রিলিফ। আমার মনে আছে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স প্রতি বছর একবার একটা সেমিনারে বলতেন, উই গেভ দেম সাম রিলিফ। এই যে ল্যান্ড রিফর্ম হলো, তাতে ওদের ভোট ব্যাংকের অনেক লাভ হলো, কারণ যাদের ছিল না তাদের কিছু হলো। কিন্তু আসল সমস্যা পশ্চিমবঙ্গে ইজ এ স্মল ল্যান্ড হোল্ডিং। এইটাই সবচেয়ে বড় সমস্যা। স্মল ল্যান্ড হোল্ডিংয়ের প্রোডাক্টিভিটি যদি ইকোনমিস্টরা বলে বেড়ে যায় কম্পেয়ার টু স্লাইটলি লার্জার হোল্ডিং, বিকজ যাদের ল্যান্ড হোল্ডিং হয় তারা অনেক বেশি চেষ্টা করে। কিন্তু রিয়েল প্রোডাক্টিভিটি গেইন যেটা হবে প্রসপেস, সেটাকে ইউ হ্যাভ টু কর্পোরেটাইজ। বড় বড় হোল্ডিং দরকার,
যেখানে ইকোনমিজ অফ স্কেল, তাহলে মুশকিল হবে। এরা কোথায় যাবে? ইউ নিড ইন্ডাস্ট্রি ফর দ্যাট, সার্ভিস সেক্টর ফর দ্যাট। তো এইটা হচ্ছে আলটিমেটলি অ্যাগ্রিকালচারের ভারতবর্ষে অনেক জায়গায় একই সমস্যা, স্মল হোল্ডিংস, ইউ হ্যাভ টু কর্পোরেটাইজ দেম। সো ইউ হ্যাভ লার্জ হোল্ডিংস, সাম মেকানাইজেশন অ্যান্ড প্রোডাক্টিভিটি উইল ইনক্রিজ। যারা থাকবে তারা পয়সা বানাবে, কিন্তু যারা সারপ্লাস হয়ে যাবে তাদের জন্য অন্য চাকরি খুঁজে দিতে হবে। এটা একটা সমস্যার ব্যাপার। বাট এই সামান্য সামান্য জমি ভাগ করে তাতে তেমন কোনো লাভ নেই, এক্সেপ্ট যাদের কাছে জমি এসছে তাদের ছিল না, তারা কিছু লাভ করেছে, এটা ভালো কথা। গরিব লোকের কিছু মানে লাভ হয়েছে, ইটস গুড। কিন্তু লং টার্মের জন্য ইউ নিড আ ডিফারেন্ট স্ট্র্যাটেজি টু অল্টার দ্য স্ট্রাকচারাল বেসিস অফ agriculture, and that is again land holding size is a key. স্ট্র্যাটেজি মেনটেন করাটা একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে দেখা গিয়েছে এ রাজ্যে স্বাস্থ্যসাথী সবার জন্যে, গরিব মানুষদের বদলে যাদের স্বাচ্ছন্দ্য আছে তারাও তার সুযোগ উপভোগ করছেন। তাতে অর্থের অনেক কিছু ধ্বংস হচ্ছে, অর্থ নষ্ট হচ্ছে। আবার ঠিক সেরকম ল্যান্ড রিফর্মেশনের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে যাদের সত্যিই জমি দরকার ছিল তারা সেই জমি পেয়েছে, কিন্তু যাদের দরকার ছিল না তাদের ক্ষেত্রেও বোধহয় সেই জায়গাতে অনেক বেশি 24 একরের মতন জায়গাও তাদের মধ্যে ঢুকে গিয়েছিল এই ধরনের ল্যান্ড রিফর্মেশনের ক্ষেত্রে। আপনার কি মনে হয়? আমি জানতে চাইবো এই যারা নতুন জমি পেয়ে তারা কতটা এই জমি মর্গেজ করেছে, কত মর্গেজ হয়েছে এই জমি, এই জানতে চাইবো। তার মানে তাদের অবস্থা ভালো হবে না, কারণ মর্গেজের ঋণ শোধ করতে হবে। আসলে আমাদের পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি যে ধ্বংস হয়ে গেছে সেটাই সবচেয়ে বড় দরকার, যাতে লেবার মুভ করে টু ওয়ার্ক ইন ইন্ডাস্ট্রি। সেটা সবচেয়ে বড় প্রয়োজন। এটা তো কমিউনিস্টরা ধ্বংস করে দিয়ে গেল, সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেল। তার জন্যে সেন্ট্রালের সঙ্গে ঝগড়া করে রাগ করে কোনো লাভ। আমাদের বিরুদ্ধে কিছু অন্যায় হয়েছে, এই ফ্রেট ইকুয়ালাইজেশন যেটা হয়েছিল আমাদের বিরুদ্ধে অন্যায় হয়েছিল, কিন্তু দেখো আমরা কিছু শিখিনি গুজরাটিদের কাছ থেকে। গুজরাট শুরু থেকে সরকারের সঙ্গে ঝগড়া করেনি, সেন্ট্রালের সঙ্গে। ওরা তাদের গুপ্তচর দিল্লিতে বসিয়ে দিচ্ছে, কখন কী প্ল্যান হচ্ছে, কী প্রপোজাল, ওরা সবচেয়ে আগে ওরা গিয়ে প্রপোজাল দেবে। তামিলনাড়ু শুরু করেছে, ঝগড়া করতে শুরু করেছিল যে আমাদের বিরুদ্ধে অন্যায় হচ্ছে, তারপর ওরা খুব তাড়াতাড়ি শিখে নিল, এটা ঝগড়া করো না, ওখানে গিয়ে বসো, বিট করো। এই খেলাটা আমরা ভালো করে খেলিনি একদম, আমরা শুরু থেকে খালি ঝগড়া করে এসেছি। এখন এই গত ওড়িশা বোধহয় আরও বেশি এখন টিএমসি তো সব ব্যাপারে ঝগড়া করছে। হাসপাতাল খোলা হয়েছে নাকি বন্ধ করে দিয়েছে, মমতাকে তালা বন্ধ করে দিয়েছে, বড় একটা হাসপাতাল নাকি হয়েছে, তালা বন্ধ করে দিয়েছে। এটাতে কিছু রাজনৈতিক লাভ হতে পারে উইথ ইয়ার কনস্টিটিউয়েন্সি, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্য ইট উইল বি নো গুড। অ্যান্ড গ্রোথের সময় লোকে পয়সা বানাবে, দিস ইজ ইউনিভার্সাল ল। এটার বিরুদ্ধে লাফালাফি করে কোনো লাভ নেই। ট্রেডিং এসব এতে চলবে না। ট্রেডিং ক্লাস, দিস ইজ নট দ্য ওয়ে, ইট ইজ নট জেনুইন প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি। এবং একসময় তো ছিল পশ্চিমবঙ্গে, উই হ্যাড দিস ইউসি, আমাদের নতুন করে শুরু করতে হবে। আশা করছি সেন্ট্রালের সঙ্গে কোনো একটা সমঝোতা করতে হবে আমাদের ডেটের ব্যাপারে, মানে রিশেডিউলিং বা লোয়ার ইন্টারেস্ট রেট। এটা একটা সমস্যা আছে, বিকজ আমরা চাইলে সবাই চাইবে, অন্য সব স্টেটও চাইবে, যাদেরও সমস্যা আছে। আমি বলবো উই হ্যাভ ডাগ আ ডিপ হোল ফর আওয়ার সেলস। এর থেকে বেরোতে উইল টেক টাইম, বাট উই হ্যাভ টু ট্রাই অ্যান্ড উই হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। এবং এটা নতুন সরকার এলে আই অ্যাম কনফিডেন্ট তাদের একটু সাহায্য সেন্টার থেকে পাবেই। এবং আমরা অনেক ভুগেছি, বাঙালিরা অনেক ভুগেছি, মানে আমি ব্যক্তিগত বলবো না, নিজের এক্সেপ্ট আমাকে শহর ছেড়ে চলে যেতে হলো, সেটা আমার পক্ষে একটা বিগ নেগেটিভ। কিন্তু আমি তো এখন দেখছি রাস্তাঘাটে অনেক গরিব লোক দেখছি, তাদের স্বাস্থ্য ভালো নয়, স্টান্টেড গ্রোথ তাদের, এদের সংখ্যা তো অনেক দেখছি। ঠিক আছে, কলকাতার ডেন্সিটি অফ পপুলেশন বেড়ে গেছে, কিন্তু এখনও দেখছি অনেক দারিদ্র। তো এইসব ব্যাপার তো মানে পলিটিক্স নয়, এটা তো হিউম্যান রাইট, যে কিছু একটা করতে হবে এদের জন্য। এবং তাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা স্টেবল চাকরি করে। এরা সব চাকরি করে লো প্রোডাক্টিভিটি টেম্পোরারি জবস। কলেজের ছাত্ররা কী করছে, কলেজে সই করে গিয়ে জোম্যাটো ডেলিভারি করছে। টিচারদের মাইনে 6,000 টাকা, গ্রামে 6,000 টাকা, এতে তো চলে না। এই রাজনীতিটা বন্ধ করো, এখন রাজনীতি বন্ধ করে এগোবার চেষ্টা করো, সময় লাগবে, কিন্তু এইভাবে তো চলবে না। সে আমরা তো ক্রমশ আরও গরিব হয়ে যাচ্ছি। আর এই বড় বড় রিয়েল এস্টেট তৈরি করে, দিস ইজ নট দ্য সলিউশন।
এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে প্রেক্ষাপট ফুটে উঠল প্রফেসর সেনের মুখে, সত্যি আরও একবার আমাদের বাঙালিদের বাংলা রশ্মিতা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি একটু তলিয়ে দেখার দিন কিন্তু এসেছে। ফলে 2026-এর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিক পরিকাঠামো এ রাজ্যের নতুন করে গড়ে ওঠা এবং তোলার একটা নীতি নির্ধারণের জায়গা এই 2026। রামকৃষ্ণ সিনহা, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স।